তহিদকে খুন করে লিমন পালিয়ে গেছে এটা ছড়িয়ে গেল মুহূর্তে। থানায় খবর দেওয়া হলো। মেসের মধ্যে সকল সদস্য জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। সকলের মনে একটাই আতঙ্ক, কিন্তু খুনটা যে লিমন করেছে সেটা নিয়ে অনেকের মনে যেন সন্দেহ সৃষ্টি হচ্ছে। যেহেতু লিমন লেখস, তাছাড়া তাকে আসতে বা যেতে কেউ দেখেনি, তাহলে কিভাবে লিমন এসে খুন করেছে? তাছাড়া তমালের সঙ্গে মাগরিবের পরে তহিদের খানিকটা ঝগড়া হয়েছে। তহিদ কিছু টাকা পাবে তমালের কাছে, সেই টাকার জন্য একটু কথা কাটাকাটি। তমাল এমনিতে একটু উচ্ছৃঙ্খল টাইপের ছেলে, গাঁজা টাজা খায়, আবার স্থানীয় কিছু বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। পুলিশ আসার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সবাই তমালের কথাটা বলে, কিন্তু পরক্ষণে যখন রক্তমাগা গেঞ্জিটা মাহিম পুলিশের সামনে দেখিয়ে দেয় তখন মোটামুটি চুপ করে সবাই। পুলিশ তমাকে বলল, তোমরা কি নিশ্চিত যে ওই ছেলেটা লিমন ছিল? হ্যাঁ স্যার, রুমের মধ্যে গান বাজছিল, আমরা সামান্য কৌতূহল নিয়ে দাঁড়িয়েছিলাম। তার একটু পরেই দরজা খুলে লিমন বের হলো। আমাদের থেকে স্বাভাবিকভাবে বলল যে তহিদ অসুস্থ, তাই সে ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু আমরা রুমে ঢুকে যখন দেখি তহিদের লাশটা পড়ে আছে তখন রাস্তায় নেমে কোথাও দেখিনি। লিমন রক্তমাখা গেঞ্জি রেখে গেল কেন? পরনে কি কিছু ছিল? স্যার, লিমন তো এই রুমে থাকতো, আর রুমে তার অনেক কাপড় চোপড় আছে। রক্তমাখা গেঞ্জি পরিবর্তন করে ফ্রেশ একটা জামা পরে হয়তো যেন কিছু বুঝতে না পারি। লিমনের সঙ্গে তহিদের সম্পর্ক কেমন ছিল? মানে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে নাকি মন কষাকষি? স্যার, খুব ভালো বন্ধু ছিল ওরা। সেদিন রাতে লিমনের বাবা মা খুন হয়, সেদিন সেই গভীর রাতে তহিদ সঙ্গে গেছে। লিমনের বাবা মা কীভাবে মারা গেছে শুনেছি, খুন হয়েছে, কিন্তু কারা জড়িত বা কিসের জন্য তা জানি না। ঠিক আছে, আমরা লাশ নিয়ে যাচ্ছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারি। মেসের কোনো সদস্য খুলনা থেকে বের হবে না, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত মেসে থাকবে। সাজু ভাই তাদের স্থানীয় বাজারে গিয়ে সিম কার্ড রিপ্লেস করে এনেছে। জরুরি প্রয়োজনে নাম্বার চালু রাখা একান্তই জরুরি। রাজু তাকে বলেছে যে সকল সিম নাকি রিপ্লেস করা যায় তাদের বাজারে, তাই রিপ্লেস করে এনেছে। বাড়িতে ফিরে দাদার মোবাইলে নিজের সিম লাগিয়ে দিল। আর দাদার কাছে অ্যান্ড্রয়েড ফোন, কারণ সাজুর বাবার সাজুর সঙ্গে সবসময় ভিডিও কলে কথা হতো। সিম চালু করে সে অপেক্ষা করতে লাগলো যদি তহিদ আবারও কল দেয়। তবে তখন ছিল রাত 11টার মতো। ততক্ষণে তহিদ খুন হয়ে গেছে, কিন্তু সাজু জানে না। ডিনার করে বিছানায় শুয়ে কবিতার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, আর তাই মুখস্থ নাম্বারটা ডায়াল করো। কবিতা রিসিভ করে বলল, যে মানুষটা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে কল দেবার কথা সে আজকে কল দিল, তার মানে কি মাত্র বাড়িতে গেছো? তুমিও তো খবর নিলে না। অসুস্থ শরীর নিয়ে গ্রামের বাড়িতে আসলাম, একটা কল দিয়ে জিজ্ঞাসা করলে না কেমন আছো সাজু ভাই? আমি যে কারো উপর মেলা মেলা অভিমান করে আছি সেটা বোঝার ক্ষমতা কি তার আছে? অসুস্থ মানুষের উপর রাগ করতে নেই, কারণ হুট করে মরে গেলে আফসোস করতে হবে। একদম মুখ ভেঙে দেবো। কেন? মানুষ মরতে পারে না? তুমি কি আমাকে বিয়ে করবে? তারপর আমরা দুজনে একসঙ্গে সংসার করবো, আমাদের বাচ্চাবো, তারপর দুজনে মারা যাবো। মৃত্যু কি কখনো সংবাদ নিয়ে আসে? তবু মানুষ কিন্তু স্বপ্ন আর আশায় বেঁচে থাকতে চায়, তাই না সাজু? আমার শরীর সত্যি সত্যি খুব খারাপ, কিন্তু এমন একটা মামলায় জড়িয়ে গেলাম যে অসমাপ্ত রেখে কোথাও যাওয়া যাবে না। বেঁচে থাকলে এমন অসংখ্য মামলার রহস্য বের করতে পারবে। তুমি কিন্তু আমার নিষেধ করা সত্ত্বেও ওই মামলায় জড়িয়ে গেছো, আর সেজন্যই কিন্তু তোমার প্রতি আমার অসংখ্য অভিমান আর মনের মধ্যে কষ্ট। কষ্ট কেন? এখন আমার কোনো কথার গুরুত্ব তোমার কাছে নেই, তাই কষ্ট লাগে। তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা সময় দিই। জানি, সেটা আমার পরম সৌভাগ্য। হতভাগা এই কবিতার জীবনে তোমার মতো মানুষের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে বড্ড অদ্ভুত কবিতা, যে মানুষটা অনেক সাধনা করে তার প্রিয় মানুষটাকে চার, আল্লাহ সেই মানুষটাকে তাকে দেয় না। নিষ্ঠুর পৃথিবী যেন আজকাল আর কারো কষ্ট বোঝে না, একজনের ভালোবাসা নিয়ে যায় অন্যজন। তুমি আমাকে সারা জীবন একসঙ্গে রাখবে তো? শুধু তোমার হয়ে থাকতে চাই। যদি কোনোদিন বিয়ে নাও করি তবুও তোমাকে আমার মনের মধ্যে রাখবে আজীবন। আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো স্বপ্ন পূরণ হবে, তাহলে কোনো সমস্যা নেই। এখন আমাকে যদি মধ্যে থাকতে হয়, কথার কথা বললাম। খেয়েছো রাতে? হ্যাঁ। তুমি? না, খাবো একটু পরে। সন্ধ্যার পরে ঘুমিয়েছিলাম, আর একটু আগে ঘুম থেকে উঠে এশার নামাজ পড়লাম, তাই দেরি হয়ে গেল। দুজনের মধ্যে কথা চলে অজস্র। সব কিছু হয়তো আমাদের জানার দরকার নেই, তাই আপাতত তাদের কথোপকথন বন্ধ রাখলাম। 1.5 ঘন্টা কথা শেষ করে সাজু অনলাইনে গেল। বেশ কিছু মেসেজ জমা হয়েছে। সেই মেসেজের ভিড়ে লিমনের আইডি দিয়ে মেসেজ দেখে সাজু অবাক হয়ে গেল। লিমন লিখেছে, সাজু ভাই আসসালামু আলাইকুম। আর কেমন আছেন সাজু ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কিছুক্ষণ আগে আপনার নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। আমি এখন ভৈরব নদীর তীরে এসে চরেরহাট এলাকার রাতের উত্তাল ঢেউ খেলানোর শব্দের কাছে দাঁড়িয়ে আছি। একটু আগে তহিদকে খুন করে এলাম। হয়তো সামনে আরও বেশি
বাড়তে পারে। আগের দুটো খুন আমি করিনি, তবু আমাকে ফাঁসানো হয়েছে। তহিদ আমার সঙ্গে বেইমানি করেছে সাজু ভাই। আপনি কখনো এই চিরকুট পেয়ে বিশ্বাস করবেন না, কারণ আমি যাদের খুন করব তাদের কথা আপনাকেই শুধু জানাবো, কখনো চিরকুটে লিখব না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল সাজু। সামান্য কিছু সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে মাথা ব্যথা শুরু করছে। কিন্তু তহিদ খুন হয়েছে সেটা তাকে খুব ব্যথিত করছে। কিছু কিছু জায়গায় কল দিতে হবে, কিন্তু কারো নাম্বার নেই। তহিদ নাকি বেইমানি করেছে। গতকাল বিকেলে তার সঙ্গে কথা বলতে বলতে মোবাইল পানিতে পড়ে গেলে তহিদ তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারেনি। সে হয়তো বুঝতে পেরেছিল তাকে খুন করা হবে, তাই একদম শেষ মুহূর্তে স্মরণ করেছিল। কিন্তু সেই বেইমানিটি কী, কিসের জন্য তাকে খুন করতে হয়েছে? খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে হাঁটছিল সাজু। মোবাইলে যদি কারো কল আসে সেই অপেক্ষাতে আছে, কিন্তু কই, কেউ তো কল দিচ্ছে না। অন্তত পারভেজ নিশ্চয় কল দিবে, কারণ তহিদ খুন হয়েছে। 7:30টার দিকে নাস্তা করার একটু পরে একটা অপরিচিত নাম্বার দিয়ে কল এসেছে। সাজু প্রথমে নাম্বার চেনার চেষ্টা করেছে, কারণ এমন হতে পারে যে আগে চিনত কিন্তু চেনে না। সাজু ভাই বলল, আসসালামু আলাইকুম। একটা মেয়ে অপর প্রান্তে বলল, ওয়ালাইকুম সালাম। আপনি কি সাজু ভাই? জি আমি সাজু, কিন্তু আপনি কে? ভাইয়া, আমার নাম সোহাগী। আমাকে আপনি চিনবেন না, তবে আমি আপনাকে চিনি কিছুটা। ও আচ্ছা সাজু ভাই, আমি একটা জরুরি কথা বলতে কল করেছি আপনার কাছে। হ্যাঁ বলো। আপনি লিমনকে তো চেনেন, কিছুদিন আগে যার বাবা মা খুন হয়েছে আর সে নিজে এখন খুন করে পলাতক? হ্যাঁ চিনি, কিন্তু আমি লিমনের গার্লফ্রেন্ড। আমরা দুজন দুজনকে পছন্দ করি। লিমনের বাবা মা আমার আর ওর সম্পর্কে জানতো। ও আচ্ছা, আপনি কি আমাদের গ্রামে আজকে আসতে পারবেন? একটু জরুরি কাজ আছে। কী কাজ? আপনাকে একটা জিনিস দিতে চাই, যেটা নিয়ে খুব টেনশনে আছি আমি। কী জিনিস? একটা স্বর্ণের পুতুল লিমনের বাবা আমাকে দিয়েছিল খুন হবার দুদিন আগে। কি, সেই পুতুল তোমার কাছে? হ্যাঁ ভাই, পৃথিবীতে আমি ছাড়া কেউ জানে না। লিমনের বাবা জানতো, কিন্তু তিনি তো পৃথিবীতে নেই। সেটা তুমি আমার কাছে দেবে কেন? কারণ এটার জন্য খুব সমস্যা আছে। ঠিক আছে, আমি আজকের মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো। মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। কল কেটে দিয়ে সাজু গভীর চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। সোহাগী নামের মেয়েটা সত্যি বলছে, নাকি তাকে ফাঁসানোর জন্য কেউ কিছু প্ল্যান করছে? চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লিমন। তার পিছনে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে নানা ধরনের প্রশ্ন করে যাচ্ছে নাসরিন। লিমন সবগুলো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু নাসরিন তাকে কথা বলেই যাচ্ছে। কী হলো, চুপ করে আছো কেন? তোমাকে কিন্তু আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমিও ওদের মতো খুন করতে গেলে? যথেষ্ট কারণ আছে। আমি লিমন কারণ ছাড়া কোনো কিছুই করি না। কী কারণ জানতে পারি? ওর জন্যে আজকে আমি অপরাধী। সেদিন রাতে তহিদ যদি এদের সাহায্য না করতো, তবে এভাবে আমি ফেঁসে যেতাম না। টাকার লোভ সবারই থাকে, তোমার বন্ধু করেছে, কিন্তু তুমি মূল খুনিদের না মেরে তাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের বন্ধু খুন করলে। বেশ করেছি, তুমি একটু চুপ করবে? তোমাকে কিন্তু এরা ব্যবহার করছে। একদিন তোমাকে তারা স্বার্থ শেষে মেরে ফেলবে। তবুও তার আগে আমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী লোকটাকে আমি খুন করতে চাই। তারপর যদি আমাকে তারা সরিয়ে দেয়, তাতে আমার কোনো আফসোস নেই। নিজের নিয়ে ভাবতে না পারো? কিছুদিন আগেও খুব স্বপ্ন দেখতাম বাবা মার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেছে। তাদেরকে যখন কবরে দাফন করলাম, তখন মনে হলো সব স্বপ্ন দাফন হয়ে গেছে। তুমি কিন্তু আগে দুটো খুন করেনি, তাই তুমি নির্দোষ প্রমাণ হতে পারো। কিন্তু তোমার বন্ধুকে খুন করে এখন তুমি খুনি হয়ে গেলে। ভেবেছিলাম তোমাকে নিয়ে এই বন্দি থেকে বেরোবো, কিন্তু তুমি এখন যাও, বিরক্ত লাগছে। সময় কারো ভালো লাগে না। সবাই শুধু এই নরপিশাচদের জন্য যোগ দেয়, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। আর এইভাবে ওরা দিনের পর দিন অপরাধের পাহাড় গড়বে। একটা কথা বলবো? বলো। আমি আমার বাবা মার খুনিদের শেষ করে যদি এদেরকে শেষ করতে চাই, তাহলে কি তোমার সহযোগিতা পাবো? কিন্তু ততদিনে ওরা তোমাকে সরিয়ে দিবে। ওরা যেভাবে পরিকল্পনা করবে, আমি তার ঠিক উল্টো পরিকল্পনা করব। আচ্ছা তুমি বলো তো, এদের বসের সঙ্গে এরা কিভাবে যোগাযোগ করে সবসময়? নিজাম ভাইয়ের সঙ্গে বসের সরাসরি যোগাযোগ, আর বাকি সবাই শুধু কলে কথা বলে আর লিখিত নোটিশ পাঠায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কথা বলতে চাই। লিমন বলো। তুমি চাইলে কিন্তু পালিয়ে যেতে পারবে, কারণ তোমাকে ওরা খুন করার জন্য বাইরে পাঠাবে। কিন্তু আমি চাইলে পালাতে পারবো না। তাই যদি পারো, তাহলে আমাকে মুক্তি করে দিও। আমি চেষ্টা করব, তবে আমার প্রধান লক্ষ্য আমার বাবা মার খুনিরা। সামান্য একটা স্বর্ণের পুতুলের জন্য সব কিছু যেন খুবই রহস্যময় হয়ে গেছে। হতে পারে সাজুর কাছে সেটা সামান্য, সেটা অন্যের কাছে অসামান্য হতেই পারে, কিংবা অন্য কিছু। রাজু আসলো একটু পর। সাজু এখনও নিজের রুমের বারান্দায় বসে আছে। রাজু আসতে সে তাকে বলল, কী খবর রাজু? তোমাকে মনে মনে স্মরণ করি আর তুমি এসে হাজির। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আমাকে হঠাৎ খুঁজছেন? হ্যাঁ, একটা কাজ করে দিতে হবে। কী কাজ? আমার সিমের যত নাম্বার
আমি ডায়েরিতে লিখে রাখতাম, তাই সেগুলো সব একটা একটা করে সেভ করে দিতে হবে। ভাইজান, গুগলের মধ্যে কিন্তু নাম্বার সেভ করা রাখা যায়, আপনি সেখানে রাখেননি? না, কেন যেন ইচ্ছে করে না। আমি সবসময় আমার ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করি। এখন তুমি সেগুলো একটু সেভ করে দাও। ঠিক আছে ভাই, আমি গতকাল রাত থেকে নাম্বারগুলোর জন্য অনেক মন খারাপ করেছি, কিন্তু জ্বরের অচেতনে মাথা ব্যথার জন্য মনেই ছিল না যে আমি ডায়েরিতে লিখে রেখেছি। ভাই, আমি তো জানতাম যে আপনি অনেক কিছু ভুলে যান, তাই যে কোনো মামলার বিষয়ে নিয়ে আপনি সব কিছু লিখে রাখেন। হ্যাঁ, এই মামলার মধ্যে তাই করেছি। আচ্ছা রাজু, আর একটা প্রশ্ন করবো তোমাকে? হ্যাঁ ভাই, নিশ্চয়ই। তাতে অনুমতি লাগে নাকি? তুমি তো মোটামুটি এখন রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছো, কিন্তু আগে তো এমন ছিলে না, তাই না? আমি যেবার খুলনা থেকে পাশ করে বের হয়ে আসলাম সেবার তুমি ভর্তি এলে। হ্যাঁ ভাই, গ্রামের মধ্যে রুবিনা নামের একটা মেয়ের সাথে তোমার রিলেশন ছিল, তাই না? জি, কিন্তু তার সঙ্গে আর যোগাযোগ নেই। সে আমাকে ভুলে গেছে। অনেক ভালোবেসেছিলাম, কিন্তু মূল্য পেলাম না। পাগলের মতো তার জন্য ভালোবাসা রেখেছিলাম। আর সন্ধ্যাবেলা চা খেতে খেতে তোমার আর রুবিনার প্রেম কাহিনী শুনবো, যদি একটু বলো। সত্যি বলছেন? আচ্ছা ভাই, আপনি কি আমার বাস্তবতা আপনার লেখার মধ্যে তুলে ধরবেন? আগে শুনি, তারপর দেখি। ঠিক আছে। পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে বালেশ্বর সেতুর দিকে এগিয়ে যাচ্ছে সাজুভাই। রাজুকে সঙ্গে আনা হয়নি। কেন যেন মনে হয় তাকে আনার দরকার নেই, কারণ পুতুলটা সে সাজুর কাছে থাকবে সেটা যেন সোহাগী নামের মেয়েটা আর সে জানে। যদি তৃতীয় ব্যক্তির কানে পৌঁছায় তাহলে সমস্যা হতে পারে। তাই একাই এসেছে সাজুভাই। নিজের বাইকটা বাস স্ট্যান্ডে রেখে এসেছে, কারণ কেউ যদি ফলো করে তবে যেন কিছু বাহানা করে দেয়। ব্রিজের ঠিক মাঝখানে কালো বোরখা মুখ ঢাকে ছাতা মেলে দাঁড়িয়েছে সোহাগী। তাকে শনাক্ত করতে খুব বেশি অসুবিধা হয়নি। সাজুর সামনে দাঁড়িয়ে বলে, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। দুঃখিত, তোমাকে অনেক খানিকটা অপেক্ষা করতে হয়েছে। আসলে আসরের নামাজ আদায় করে বাস স্ট্যান্ডে আসলাম। কোনো সমস্যা নেই, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে আর অপেক্ষা করতে চাই না। আপনাকে এই পুতুলটা দিয়ে আমি চলে যাব, বাকি সব কথা মোবাইলে হবে। পুতুল গ্রহণ করার আগে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব, নাহলে আমি পুতুল গ্রহণ করা থেকে বিরত থাকবো। কারণ খুব স্বাভাবিক। আচ্ছা বলেন। লিমনের বাবা পুতুলটা দেবার সময় তোমাকে কি বলেছিল? নিশ্চয়ই কিছু না বলে এমনি এমনি যে দিয়ে আসেনি। আমি এগুলো বিস্তারিত মোবাইলে বলবো। সে অনেক কথা সাজু ভাই, প্লিজ কিছু মনে করবে না দয়া করে। তোমাকে আমি কতটা বিশ্বাস করতে পারি? যদি তুমি আমার সঙ্গে কোনো গেম খেলতে যাও তবে কি পরিণাম হবে জানো? আপনি ভুল বুঝবেন না। আঙ্কেল এটা দেওয়ার সময় আমাকে বলেছিল, তুমি তো আমার লিমনকে খুব ভালোবাসো। যদি বেঁচে থাকি তাহলে তোমাকে আমার ছেলের বউ করবো, আর যদি মারা যাই তাহলে তোমরা যেভাবেই হোক তোমার বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করে নিও। তারপর ব্যাগটা থেকে পুতুলটা বের করে বললেন যে এটা হচ্ছে স্বর্ণের পুতুল, তোমাদের দুজনে উজ্জ্বল এক ভবিষ্যৎ তৈরি করবে। আমি বললাম, কিন্তু আমাকে কেন দিচ্ছেন? তিনি বললেন, এটার পিছনে অনেক শত্রুর নজর পড়েছে, সারাক্ষণ এটা নিয়ে বিপদে আছি, তাই তোমার কাছে রাখতে চাই। যদি মাটির নিচে কিংবা কোথাও রাখতে পারি, কিন্তু যদি সঠিক সময়ে না থাকে তাহলে তো তোমরা এর সন্ধান করতে পারবে না। তুমি যত্ন রেখো। সাজি বলল, আঙ্কেল তাহলে নিজের বিপদ নিজেই অনুভব করতে পেরেছিলেন, কিন্তু তার ভুল ছিল। তিনি এটা অন্যের কাছ থেকে এনে নিজের স্বার্থপরের মতো ভোগ করতে চেয়েছিলেন। আপনি এটা নিয়ে যান সাজু ভাই, নাহলে আমি সবসময় আতঙ্কে থাকবো। তুমি যে এটা আমার কাছে দিচ্ছ সেটা পৃথিবীর কাউকে বলার দরকার নেই, এমনকি লিমনের কাছেও তুমি বলবে না, কারণ লিমন নিজে এখন অপরাধী হয়ে গেছে। আমি কাউকে বলবো না, তবে আপনার কাছে একটা অনুরোধ, লিমনকে যেভাবে হোক বাঁচিয়ে দেবেন। আমি ওকে চাই, চেষ্টা করব। কিন্তু সে রাতে তার বন্ধু তৌহিদকে খুন করছে। আমি আজকে সেখানেই যেতাম, কিন্তু তোমার জন্য যাইনি। আগামীকাল সকালে খুলনায় সেই মেসে যাব। ভালো থাকবেন সাজু ভাই, তুমিও। পুতুল নিয়ে আবারও রিক্সা করে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে এসে নিজের বাইক নিয়ে সরাসরি চলে এলো সাজু। তাদের গ্রামে স্থানীয় বাজারে যখন এসেছে তখন বাজারে মসজিদে মাগরিব আজান শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি উঁচু করে নামাজ পড়তে গেল। নামাজ শেষ করে বাজার থেকে রাজুকে নিয়ে বাড়িতে ফিরে এলো। রাজু তার দায়িত্ব পালন করেছে। সাজু যখন মোবাইলে ডাটা চালু করে কিছুক্ষণ অনলাইনে হাঁটাহাঁটি করে হঠাৎ করে চোখে পড়ল বেশ কিছু মেসেজের রিকোয়েস্ট জমা হয়েছে। গতকাল ছিল লেখালেখির জন্য অনেক মেসেজ। সাজু সময় নিয়ে সঙ্গে সঙ্গে গল্প পড়তে পছন্দ করেন। অনেক অনেক কিছুর জিজ্ঞাসা, সাজুর রিলেশনশিপ স্ট্যাটাস, ডিভোর্স, অনেক প্রশ্ন। সাজুর সেই জবাব দিতে দিতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, তবু যতটুকু সম্ভব রিপ্লাই দেয়। এক এক করে মেসেজ রিকোয়েস্ট চেক করতে হঠাৎ সাদিকুল ইসলাম তহিদ আইডি থেকে থমকে গেল।
অনেক মেসেজ দিতে চাও 26 ঘন্টা আগে, তার মানে গতকাল সন্ধ্যাবেলা। সাজু ভাই, হঠাৎ করে লাইন কেটে গেল আর আপনার নাম্বার বন্ধ। আপনার কাছে তাই মেসেজ করতে বাধ্য হলাম। আশা করি আপনার দৃষ্টি পড়বে। আমি ভুল করেছি সাজু ভাই, সেদিন রাতে লিমন মনিরুল ভাইয়ের বাসায় মাটি খুঁড়ে বের হয়নি। আমি মাটি খুঁড়ে বের হয়েছিলাম, তবে তার আগে লিমনকে অজ্ঞান করেছিলাম আর সব কিছুর ব্যবস্থা করেছিলাম বাহির থেকে অজ্ঞাত 3টে মানুষ। আমি তাদের চিনি না, কিন্তু আমার ছাত্র জীবনে 5 লাখ টাকার মালিক হওয়ার লোভ সংবরণ করতে পারিনি, যার জন্য এখন জীবনের ঝুঁকিতে আছি। তাই নিজের খানিকটা ভুলের জন্য লিমন বিপদে পড়েছে আর আমি হলাম পাপী। মনির ভাইকে খুন করেছে বাইরের কিছু মানুষ, আর লিমন তখন অজ্ঞান ছিল। খুনের মধ্যে লিমন এলাকার চেয়ারম্যান সাহেবের হাত আছে। আর বাকিটা শেষ করার আগে সাজুর দাদি মোবাইল টান দিয়ে নিয়ে গেল। সাজু অসহায়ের দিকে তাকিয়ে রইল আর দাদি বলল, কতক্ষণ ধরে চা খেতে ডাকছি, সবসময় শুধু মাথা ব্যথা বলে চেঁচামেচি করো আর মোবাইলের দিকে এত তাকিয়ে থাকো কেন? তাড়াতাড়ি চা শেষ করো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ খবর পড়ছি দাদি, আগে চা তারপর গুরুত্বপূর্ণ সব কিছু। বাধ্য হয়ে সাজু ভাই সামনে রাখা প্লেট থেকে 2টো বিস্কুট তুলে নিল। রাজু থেকে তাকিয়ে বলল, শুরু করো রাজু। এদিকে মাগরিবের একটু পরে নিজের বিছানায় শুয়েছিল লিমন, আর তখনই নিজামুদ্দিন রুমের মধ্যে প্রবেশ করলো। লিমন আস্তে করে বিছানায় উঠে বসলো। নিজামুদ্দিন বলল, আজ রাতে তোমাকে এলাকার চেয়ারম্যানকে চিরনিদ্রায় শায়িত করতে হবে। তিনি তোমার বাবা মার সঙ্গে জড়িত, তোমাকে চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তারপর তুমি কীভাবে খুন করে ফিরে আসবে সেটা তোমার দায়িত্ব। আর যদি উল্টোপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার জন্য জেলের দরজা খোলা। লিমন শুধু বলল, চেয়ারম্যানকে খুন করতে হবে? হ্যাঁ, চেয়ারম্যানকে খুন করতে হবে, নাহলে তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী অপরাধীর শাস্তি সম্পূর্ণ হবে না। তুমি তো নিজের হাতে খুনের সঙ্গে জড়িত সবাইকে খুন করতে চাও, আর সেই ব্যবস্থা আমরা তোমাকে করে দেবো। কিন্তু এত কিছু করে আপনাদের লাভ কী? আমি আপনাদের কাউকে, কিন্তু তবুও আপনারা আমাকে সহযোগিতা করছেন কেন? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। বাচ্চা কাচ্চা যদি কান্না না করে তবে কিন্তু কখনো মা দুধ পান করায় না। হ্যাঁ, আমাদের কিছু স্বার্থ আছে। কিসের স্বার্থ আমি জানতে পারি? তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল, সেটা এখন কোথায় আছে সেই তথ্য তোমাকে খুঁজে বের করতে হবে। তবে সেটা এখন নয়, তুমি আগে তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী সকল অপরাধীকে খুন করবে, তারপর একের পর এক হত্যা করেছেন আপনারা। তবে আমি নিশ্চিত এদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত কিছু ঝামেলা আছে। তুমি কিন্তু বেশি কথা বলো, ভুলে যেও না আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেই, তাহলে কিন্তু তোমার ফাঁসি হবে। তাই বেশি কৌতূহল না করে চুপচাপ যা বলা হয়েছে তাই করো। আমাদের কাজ শেষ হলে আমরা তোমাকে দেশ ছাড়তে সাহায্য করব। বিশ্বাস হয় না কেন? আমি পুরোপুরি নিশ্চিত যে আপনারা সব কাজ শেষ হলে আমাকে শেষ করে ফেলবেন। আপনি বা আপনার বস খুব ভালো খেলোয়াড়। নিজেদের স্বার্থে যখন যাকে দরকার তাকে ব্যবহার করেন, কিন্তু পরে ঠিকই তাদের পৃথিবী থেকে সরিয়ে দেন, এই পৃথিবী থেকে অনেক দূরে। কি বলতে চাও তুমি? কিছু না। তহিদকে খুন করে আমার অনেক খারাপ লেগেছে। ও ছিল আমার সবচেয়ে ভালো একটা বন্ধু, কিন্তু সে তোমার সঙ্গে বেইমানি করছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আপনার কথার উপর ভিত্তি করে তাকে হত্যা করেছি। এখন চেয়ারম্যানকে ঠিক সেভাবে হত্যা করা হবে, এবং তার আগে মুখ দিয়ে পুতুলের বিষয়ে কিছু জানে নাকি সেটা জিজ্ঞাসা করবে। আচ্ছা ঠিক আছে, আমি জানি আমার খুবই করুণ পরিণতি হবে সামনে। যদি আপনাদের কথা মেনে চলি তাহলে দিন দিন খুনের পরিমাণ বৃদ্ধি, আর যদি কথা না শুনি তাহলে আমি তো আইনের চোখে অপরাধী। যাই যতদিন বাঁচি যতদিন ততদিন খুনিদের শেষ করতে চাই, তারপর যা হওয়ার হোক, তৈরি থেকো। নিজামুদ্দিন রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনেছিল নাসরিন। লিমনের কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ছে। নিজাম চলে যাওয়ার পর সে রুমের মধ্যে ঢুকে লিমনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। লিমন বলল, কিছু বলবে? অনেক কিছু বলতে চাই, আমি বললে কি তুমি আমার কথা শুনবে? বলে তো দেখতে পারো, তাই না? তুমি ওদের কথা মতো খুন করো না, নিজে এখান থেকে পালিয়ে যাও প্লিজ প্লিজ। কেন? তুমি খুব ভালো একটা ছেলে, পড়াশোনা করে অনেক ভালো ভবিষ্যৎ তোমার, কিন্তু এই ভাগ্যের উত্থান পতনের জন্য আজ তুমি কতটা খারাপ হয়ে গেলে। তাই তোমার কাছে অনুরোধ রইল, তুমি যখন বের হবে তখন যশোর থেকে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাও। কিন্তু তাহলে তো আমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী লোকদের চিনতে পারবো না। সবাই যখন দিব্যি সুন্দর জীবনযাপন করবে, কিন্তু যেখানে আমার বাবা মা মারা গেছে সেখানে আমাকেই পালিয়ে যেতে হবে। নিজের জীবন বিপদে না ফেলে সেটাই করতে হবে লিমন। জানি না তোমার দিকে তাকালে কেন যেন খুব কষ্ট লাগে। আচ্ছা চলো না, তুমি আর আমি পরিকল্পনা করে পালিয়ে যাই। দেশ ছেড়ে ভারতে গিয়ে একটা প্রদেশে জীবন পার করে দেব।
সেটা সম্ভব না। কেন? আমি একজনকে ভালোবাসি। ও আচ্ছা, সে কে? আমাদের গ্রামের মেয়ে, নাম সোহাগী। আমার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। যদি মারা যায় সেটা ভিন্ন কথা। একটা কথা বলবো, কিছু মনে করবে না? বলো। তুমি এখন তোমার এলাকার মানুষের চোখে একটা খারাপ ছেলে, তাই সব কিছু জেনে এখন কি মেয়ের বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিবে? সেটা তাদের ইচ্ছে, কিন্তু আমি তাকে ছাড়া কিছু ভাবিনি। তাছাড়া তোমার সঙ্গে আমার কোনো তেমন পরিচয় নেই। আচ্ছা ঠিক আছে। চা নাস্তা শেষ করে সাজুভাই তহিদের বাকি মেসেজটা পড়লো, আর চেয়ারম্যান সাহেবের পরবর্তী টার্গেট সেটা মোটামুটি করে পরিষ্কার বুঝতে পারলো। কিন্তু এই আধারে এখন কি যে ওই গ্রামের মধ্যে যাবে? শরীর অসুস্থ, কিন্তু তবুও গিয়ে যদি চেয়ারম্যানকে বাঁচানো যায় তাহলে খুব ভালো হতো। দারোগা সাহেবের কাছে কল দিয়ে তাকে গ্রামের মধ্যে আসতে বলল সাজু ভাই। নিজের বাইক নিয়ে বেরিয়ে গেল। রাজুকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ সঙ্গী হিসেবে কাউকে ভীষণ দরকার। লিমন যখন তাদের গ্রামে প্রবেশ করলো তখন রাত 10:30টার বেশি। যে গ্রামের মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছে সেই গ্রামের মোটামুটি সব কিছু তার মুখস্থ। চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে আকাশ থেকে পড়ার মতো ধাক্কা খেলো লিমন। চোখের সামনে পুলিশের গাড়ি। নিশ্চয়ই কিছু একটা হচ্ছে বাড়ির মধ্যে, নাহলে পুলিশ আসবে কেন? বাড়ির পিছনে বড় লাগোয়া বাগানের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। ভিতরে কিছু একটা আলোচনা হচ্ছে, যেটা বোঝাই যাচ্ছে। সাজু ভাই কি এখানে আছে নাকি? যেহেতু লিমন কোনো পেশাদার খুনি নয়, তাই এখন এই পরিস্থিতি কিভাবে খুন করবে সেটা বুঝতে পারছে না। মোবাইল বের করে নিজামুদ্দিনকে কাছে কল দিয়ে বিস্তারিত জানালো। নিজাম বলল, তোমাকে আর তাহলে তোমাকে আরও রিস্ক নিতে হবে না, আর বহুত পাবে। তুমি বরং ফিরে এসো। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লিমন সামান্য চিন্তা করে সোহাগীর কথা মনে পড়ল। তার বাবা মা মারা যাবার দিন সোহাগী এসেছিল, তাকে বারবার সান্ত্বনা দিয়েছিল, কিন্তু সুখহত সেই সময় কথা বলা হয়নি। তাই তারপর পরের দিন তার অপহরণ। আজকে সোহাগীর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, তাই চেয়ারম্যানের বাড়ি থেকে বের হয়ে মাঠে নামল লিমন। অন্ধকারে হাঁটতে লাগলে সে বাবা মার কবর দেখতে ইচ্ছে করছে। এখান থেকে সোহাগীদের বাড়িতে গেলে নিজেদের বাড়ির সামনে গিয়ে যেতে হবে, তাই অনেক বাবা মার কবরের দিকে যাবার পরিকল্পনা করলো। আজ তার সঙ্গে ছিল পিস্তল, কারণ নিজামুদ্দিন বলেছিল যে চেয়ারম্যান কাছাকাছি গিয়ে হয়তো মারা যাবে না, তাই দূর থেকে গুলি করবে। বাবা মার কবরের কাছে গিয়ে কিছুক্ষণ কান্না করে সোহাগীদের বাড়িতে গেল লিমন। সোহাগী যেই রুমে থাকে সেই রুমের একটা জানলা আছে, আর লিমন যখন শহর থেকে গ্রামে আসতো তখন রাতের বেলা জানলার পাশে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত কথা বলতো। লিমন সেই জানলার কাছে গিয়ে দেখে জানলা বন্ধ। রাত 12টা বেজে গেছে, তাই হয়তো ঘুমিয়ে পড়ছে। জানলা সামান্য ধাক্কা দেও, 3টা ধাক্কার পর সোহাগীর নাম আস্তে আস্তে ডাকতে শুরু করলো। মাত্র 2টো ডাক দিতে ধুট করে জানলা খুলে গেল, আর তখনই জানলার সামনে দাঁড়িয়ে সোহাগী বলল, লিমন তুমি কেমন আছো সোহাগী? আমার আর থাকা না থাকায় কিছুই নয়, তোমার জন্য চিন্তা করতে করতে আমার রাত দিন সমান হয়ে গেছে। লিমন তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি ঘুমাওনি? ডাক দিতে জানলা খুলে দিলে। জেগেছিলাম, জানলা ধাক্কা শব্দ শুনেছি, কিন্তু ভাবিনি তুমি আসবা। তারপর যখন ডাকলে তখন বুঝতে পারলাম এটা আমার লিমন। তোমার বাবা মা আমার বিষয়ে কিছু বলে না? খুব খুব খারাপ কথা বলে জানো। আমার সামনে যখন বলে তখন আমার খুব কান্না আসে। আমি তোমার কোনো বদনাম শুনতে পাই না, কিন্তু সত্যি তো মানতে হবে। বাবা বলেছে তোমাকে ভুলে যেতে, তাহলে ভুলে যাও। মরে যাবো তবুও পারবো না। তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? সব কিছু বাড়িঘর ছেড়ে যদি পালিয়ে যায় তাহলে খাবো কি শহরে? শহরের মধ্যে দুমুঠো ভাতের কত মূল্য তা জানো? আমরা ওই স্বর্ণের পুতুল বিক্রি করে তাহলে তো আমাদের মেলা মেলা টাকা হবে। কি বললা? তুমি সেই পুতুলের কথা জানো? হ্যাঁ জানি, পুতুলটা আমার কাছে ছিল, কিন্তু তোমার খোঁজ নেই। এদিকে ওটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমি সাজু ভাইয়ের কাছে কল দিয়ে দেখা করলাম। তারপর তাকে সব কিছু বলে তার হাতে পুতুলটা দিয়েছি। এখন সেই পুতুল কার কাছে আছে? সাজু ভাইয়ের কাছে আছে। হ্যাঁ, আমার সেই পুতুল যেভাবে হোক ছিনিয়ে নিতে হবে। সোহাগী, কোথায় যাচ্ছ? সাজু ভাইয়ের এলাকায়। আজকে রাতের মধ্যে আমি সাজু ভাইয়ের সঙ্গে দেখা করে পুতুল নিয়ে নেব। ঠান্ডা মাথায় করো প্লিজ। আচ্ছা, আমি যেহেতু তার কাছে দিয়েছি, সেহেতু আমি তাকে বলে যদি চাই তাহলে তো দিয়ে দিবে। পাগল নাকি তুমি? সাজু ভাই গোয়েন্দা মানুষ, তাই তিনি অজস্র প্রশ্ন করবে তোমাকে। কিন্তু তুমি ওটা নিয়ে কী করবে? আমার তো মনে হচ্ছে না যে তুমি আমাদের ভবিষ্যতের কথা সেটা হাত করতে চাচ্ছ। সোহাগী শোনো, ওই পুতুলের জন্য অনেক কিছু ঘটেছে। একজনকে করে খুন করে আরেকজনকে দিয়ে সেই খুনিকে খুন করানো হচ্ছে, মানে কাঁটা দিয়ে কাঁটা নির্মূল করা হচ্ছে। আমি এখন একটা কাঁটা, আমাকে যে কোনো সময় তারা কাঁটা দিয়ে কাঁটা তুলে ফেলবে। তাই আর আগে আমি সেই আসল পরিকল্পনাকারীর কাছে পৌঁছাতে চাই, আর তার জন্য দরকার সেই পুতুল। পুতুল হলে আমি আমার আসল প্ল্যানকারীর নিকটে যেতে পারবো। সোহাগী জানলা ধরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে সোহাগী, আর অন্ধকার বাগান চিরে বের হয়ে হাঁটতে লাগলো লিমন। সোহাগী ভাবছে কেন যে লিমনের সঙ্গে পুতুলের ব্যাপারে বলতে গেল। এখন যদি সেই কারণে সাজু ভাইয়ের কোনো ক্ষতি হয়। মোবাইল বের করে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না।
চেয়ারম্যানের বাড়ি থেকে বাড়ি ফিরে ঘুমাতে ঘুমাতে রাত 2টো বেজে গেল। বিছানায় করে শুয়ে মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়েছিল সাজুভাই, কিন্তু ফজরের খানিকটা আগে কারো মৃদু ডাকে ঘুম ভেঙে যায়। রুমটা অন্ধকার, তবে তার বিছানার সামনে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে সেটা বোঝাই যাচ্ছে। বিছানা থেকে উঠতে গিয়ে উঠতে পারল না, কারণ তার হাত পা খাটের সঙ্গে বাঁধা। কে ওখানে? সাজুভাই, আমি লিমন। কেমন আছো তুমি? লিমন, তুমি এখানে কিভাবে আসলে? আর তুমি আমার হাত পা বেঁধে রেখেছো কেন? সব কিছু বলবো, আগে বলেন সেই পুতুলটা কোথায়? কিসের পুতুল? স্বর্ণের পুতুল। সোহাগী যেটা আপনাকে দিয়েছে, আমি সেই পুতুলের কথা বলছি। সোহাগী আমাকে কোনো পুতুল দেয়নি। কেন শুধু শুধু মিথ্যে বলছেন ভাই? আমি কিন্তু এখন খুব খারাপ। আমার সঙ্গে খুব একটা ছোট্ট পিস্তল আছে। 10টার দিকে চেয়ারম্যানকে খুন করতে গেছিলাম, কিন্তু সেখানে নিশ্চয় আপনি গেছিলেন, তাই না? আপনার জন্য আমি আমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী। এটা অপরাধীকে মারতে পারেনি। তাহলে তুমি সত্যি সত্যি গেছিলে? হ্যাঁ, গেছিলাম। আর আপনি তাড়াতাড়ি পুতুলের সন্ধান বলেন, না হলে কিন্তু আমার পিস্তলের গুলি খরচ করার পরিকল্পনা করতে হবে। জানেন তো আমি এখন পাক্কা হারামজাদা। হা হা। সাজুভাই বলল, তুমি কিন্তু ভুল করছো লিমন, কারণ এভাবে কেউ ভালো পথে থাকতে পারে না। আমি জানি আপনার অনেক জ্ঞান, আপনি যে আমাকে অনেক কিছু বলবেন সেটাও জানি, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার কথাগুলো সম্পূর্ণ সঠিক। কিন্তু ওই যে সাক্ষী মানি, কিন্তু তাল গাছটা আমার সিদ্ধান্ত আমি নিজে গ্রহণ করব। তুমি আমার কথা মতো চললে আমি নিজেই কিন্তু তোমাকে সহযোগিতা করব। ভুলে যেও না, তোমার উপকার করতে আমি এসেছি। আপনি বড্ড কথা ঘোরাচ্ছেন সাজুভাই। সময় থাকতে তাড়াতাড়ি বলেন পুতুল কোথায়, কারণ একটু পর আকাশ পরিষ্কার হবে, তখন কিন্তু আমি ফিরতে পারবো না। আমি কিছুতেই তোমাকে সেই পুতুলের সন্ধান দেবো না লিমন। ঠিক আছে, আমি খুঁজে বের করে নিচ্ছি। লিমন তখন চারিদিকে খুঁজতে লাগলো। রুমের মধ্যে সব কিছু ওলটপালট করে তন্ন তন্ন হয়ে সে পুতুল খুঁজতে মরিয়া হয়ে গেল। প্রায় 20 মিনিট খোঁজার পরে হঠাৎ করে বাথরুমের মধ্যে ফল ছাদে চোখ পড়ল। সাজুভাইয়ের রুমের সঙ্গে অ্যাডজাস্ট করে বাথরুম, আর তারই ছাদে উঠে গেল লিমন। তার একটু পরে সেখানে একটা কালো কাপড়ের মোড়া পুতুল নিয়ে বেরিয়ে এলো লিমন। সাজুভাই বলল, খবরদার ওটা সঙ্গে করে নেবে না, তাহলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে সাজুভাই, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু একটা কথা বলবো লিমন। বলেন ভাই। পুতুলটা রেখে যাও। আশি ভাই, বেয়াদবি ক্ষমা করবেন, আর আমার অপরাধ নেবেন না। সাজুভাইকে যেভাবে বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেল লিমন। ড্রয়িং রুমে সাজুর দাদা এখনও বসে আছে। লিমনকে দেখে বলল, ধন্যবাদ দাদু। ভূত দেখার মতো চমকে গেলেন লিমন। তারপর বললে, কে আপনি? আর ঘরের মধ্যে কীভাবে প্রবেশ করলেন আপনি? আপনি একটু আগে বাইরে গেলেন, তখনই ঢুকেছি, আর সেজন্য আপনাকে ধন্যবাদ দিলাম। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে সাজুভাইয়ের বাঁধন খুলে দেন। তাকে বেঁধে রেখেছি, কিন্তু সত্যি বলছি কোনো ক্ষতি করিনি। হাতে পিস্তল ঘোরাতে ঘোরাতে দরজা খুলে বের হয়ে গেল লিমন, আর সোফায় চেয়ার থেকে লাফ দিয়ে উঠে সাজু রুমে গেল দাদা। রুমের মধ্যে গিয়ে তাড়াতাড়ি কান্না জড়িত কণ্ঠে বাঁধন খুলতে লাগলো। হাতের বাঁধন থেকে মুক্তি পেয়ে সাজুভাই বাড়ির সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করলো। সাজুর মুখের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তার দাদা। ফজরের আজান পরে সাজু ভাই মোবাইল বের করে দারোগার কাছে কল দিল। দারোগা সাহেব নিজেও তখন ফজরের নামাজ পড়ে মাত্র চায়ের জন্য বসে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম সাজু সাহেব। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন দারোগা সাহেব? গতকাল রাতে বাসায় ফিরতে তো রাত পেরিয়ে গেল, চোখে এখনও ঘুম টলমল। কিন্তু ভাই, আপনি তো বলেছিলেন যে লিমন নাকি আসার সম্ভাবনা আছে, কিন্তু কই? লিমন এসেছিল দারোগা সাহেব। বলেন কি, কখন? আর চেয়ারম্যান এখন ঠিক আছে তো? হ্যাঁ, কারণ লিমন চেয়ারম্যানের বাড়িতে যায়নি, সে আমাদের উপস্থিতি জানতে পেরেছে, তাই সেখানে গিয়ে নিজের বিপদ ডাকেনি। যাক আলহামদুলিল্লাহ। পুতুলটি আমি রক্ষা করতে পারিনি দারোগা সাহেব, আমি ব্যর্থ। কিসের পুতুল? সেই স্বর্ণের পুতুল নাকি? হ্যাঁ দারোগা সাহেব, লিমনের বাবা সেই পুতুল মৃত্যুর 2 দিন আগে লিমনের গার্লফ্রেন্ড সোহাগীর কাছে দিয়ে গেছিল। সোহাগী সেদিন আমাকে সেই পুতুল দিয়ে গেছিল। আমি কাউকে কিছু বলিনি, কারণ আমি অনুসন্ধান করছিলাম। তারপর আজকে ফজরের কিছুক্ষণ পূর্বে আমার দাদা বাইরে গিয়ে বের হচ্ছিল, তখন দরজা খোলা দেখে লিমন প্রবেশ করে। আপনার দাদা তখন কেন বের হয়েছিলেন? আর আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। দাদার একটা গাভী আছে, গতকাল বিকেলে ওটা নাকি কেমন কেমন করছিল। শেষ রাখাতে দিকে 3-4টা ডাক কানে যেতে দাদা বেরোয়। পুতুলটা দিয়ে সে কী করবে সেটা বুঝতে পারেন না? আচ্ছা বাদ দেন, আর আপনাকে তৈরি থাকতে হবে। আমি যখনই ডাক দেবো তখনই আপনার বাহিনী নিয়ে আমার সঙ্গে যেতে হবে। আমরা মোটামুটি আসল খুনির নিকট ঘেঁষে ঘেঁষে দাঁড়াবার অপেক্ষায়। সত্যি বলছেন আপনি? সত্যি সত্যি সত্যি। কথাটা শুনে অবাক লাগছে। তাহলে রাখলাম। বেলা 10টার দিকে লিমন সোহাগীর কাছে কল দিয়ে বলল, আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তাহলে কি আমার সঙ্গে যাবে? 100 বার যাবো। সত্যি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ সোহাগী, আমি সাজু ভাইয়ের কাছ থেকে সেই পুতুল নিয়ে এসেছি। তুমি সবসময় শুধু তৈরি থেকো। যে কোনো সময় আমরা দুজন মিলে এই গ্রাম ছেড়ে বহু দূরে যাব। তুমি এখন কোথায়? যেখানে ছিলাম
যাদের কথায় তৌহিদকে খুন করেছি সে তাদের কাছে আছে, ওরা আমাকে কিছু করবে না জানি না, তবে করতে পারে, কারণ সেই পুতুল যেহেতু আমার কাছে তাই বিপদ আমার পাশে ঘুরঘুর করবে। কেন ওদের কাছে ফিরে গেলে? কিছু অসমাপ্ত কাজ এখানে বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। কবে শেষ করবে? আমি পুতুল নিয়ে এসেছি এটা শুনে নিশ্চয় আসল গুটিবাজ আমার সামনে আসতে পারে, তাহলে নিজের জীবনে পরোয়া না করে ওকে আমি বিনাশ করবই। সাবধানে থেকো, আমার খুব ভয় করছে। রুমের বিছানায় শুয়ে আছে লিমন। গতকাল রাতে ঘুমাতে পারেনি, তাই চোখ ভর্তি ঘুম। বিছানার উপর হাত দিয়ে বিছানায় শুয়েছিল, এমন সময় রুমে নিজামুদ্দিন ও আরও 4 জন প্রবেশ করলো। নিজাম বলল, তুমি নাকি পুতুল নিয়ে এসেছো লিমন, সেই পুতুল কোথায়? আপনি জানলেন কীভাবে? তোমার কি ধারণা যে আমরা কোনো খবর রাখি না, তাই না? তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, বলো পুতুল কোথায়? লিমনের কাছে বারবার জিজ্ঞাসা করার পর পুতুলের হদিশ পাওয়া গেল না। তখন নিজামুদ্দিন সে লিমনকে বাধা হলো। এতটা দ্রুত সময় হয়ে গেল যে লিমনের সঙ্গে থাকা পিস্তল বের করার সুযোগ পেল না। ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে বেকুল গাছটার দিকে তাকিয়ে আছে সাজুভাই। বকুল গাছটার ডালে একটা রঙিন পাখি, পাখিটার নাম মনে আসছে না। রহস্য ও গন্ধ তার নাকের সামনে উপস্থিত, কিন্তু সবটা সাজিয়ে যে কীভাবে প্রকাশ করবে সেটাই ভাবছে। পিছন থেকে সাজুর দাদা এসে বলল, দাদু একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ দাদা। ভোরবেলা ওই ছেলেটার পিছনে বাইক নিয়ে না গিয়ে মুচকে হাসি দিয়ে বসে রইলে কেন? দাদাদান, ওই ছেলে একটা স্বর্ণের পুতুল নিয়ে এসেছিল আমার কাছে। কি? হ্যাঁ, সেদিন লিমনের নানা সেই পুতুলের কথা বলেছিল, সেটা আমার কাছে ছিল। আজকে সেই পুতুল নিয়ে গেল ঠিকই, কিন্তু আসল পুতুল নয়। মানে? আমি আগেই ধারণা করছিলাম যেহেতু লিমন এর গার্লফ্রেন্ডের হাত থেকে পুতুল আমার কাছে এসেছে, অবশ্যই জানাজানি হবে। তাই একটা নকল পুতুল আমি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছি, আর আসল পুতুলটা তোমার ঘরে দাদির পুরাতন পুটলির মধ্যে। আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু নকল পুতুল দেখে ওরা বুঝতে পারবে না? মানে দেখতে একই রকম নাকি? না দাদা, পুতুল দুটো আলাদা। আর লিমন বা সেই মূল পরিকল্পনাকারী কিন্তু সেই পুতুল আগে দেখেনি, আর লিমনের পিছন পিছন বাইক নিয়ে তাড়া করিনি, কারণ ওই নকল পুতুল যেখানেই থাকবে সেই স্থানের লোকেশন আমি দেখতে পারবো। কীভাবে? পরে বলবো দাদাজান, এখন একটু ভাবতে হবে, তাই পরে কথা বলো। লিমন বিছানায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আর মনে মনে হাসছে। কয়েক ঘন্টা আগে সাজুভাইকে যেভাবে বেঁধে রেখেছিল, এখন সে নিজেই বন্দি। নিজামুদ্দিন বারবার তাকে পুতুলের কথা জিজ্ঞাসা করছে, আর লিমন শুধু বারবার মাথা নেড়ে না বলছে। হঠাৎ করে দরজা খুলে কালো টি শার্ট পরা একটা ছেলে প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে নিজামের পিস্তল নিজামের দিকে তাক করে পরপর 3টে গুলি করলো। নিজামুদ্দিন আস্তে আস্তে নিস্তেজ হয়ে ঢলে পড়ল। নিজামের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল লিমন, তারপর স্বাভাবিকভাবে মাথা উঁচু করে ডান পাশের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। 2জন ব্যক্তি এসে নিজামের লাশ নিয়ে চলে গেল, আর সেই খুনিটা তখন লিমনকে বলল, তোমার সঙ্গে দেখা করার জন্য আমাদের বস এখানে আসছে, তুমি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত? আচমকা শক্ত হয়ে লোকটার দিকে অবাক হয়ে তাকালো লিমন, তার চোখ মুখে স্পষ্ট আশ্চর্যভাব। লিমন বলল, সত্যি সত্যি কি তিনি আসবেন, নাকি তার পরিবর্তে অন্য কাউকে পাঠাবেন? বস নিজে আসবেন, কিন্তু তার আগে তোমার চোখ কালো কাপড়ে বাঁধা হবে। চোখ বাঁধা হবে কেন? কারণ তিনি তোমার পরিচিত। আরও কিছুটা বিচলিত হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলেন। যদি পরিচিত হয় তবে আজকে কেন সামনে আসবে? তাহলে কি তিনিও পুতুলের লোভে? পুতুল তার কাছে আছে জেনে তিনি সামনে আসতে চাচ্ছেন, কিন্তু কিভাবে জানলো যে পুতুল লিমনের কাছে? লিমন তো শুধু সোহাগীর কাছে সকালবেলা বলেছিল। তাহলে কি? আরও ঘণ্টাখানেক পর লিমনের চোখ সত্যি সত্যি বেঁধে দিল। কিছুক্ষণ পর রুমের মধ্যে নতুন কারো আগমন অনুভব করলো। নতুন কেউ প্রবেশ করছে সেটা বুঝতে পারছে, কারণ আলাদা একটা ঘ্রাণ আসছে নাকের মধ্যে। লিমন নিজেই বলল, আপনি তাহলে আমার সামনে এসে গেলেন? তা বললেন, আমি আপনার জন্য কি করতে পারি? গম্ভীর কণ্ঠে এলে, এতদিনে তোমার নিশ্চয় ধারণা হয়ে গেছে যে এত কিছুর পিছনে কোন জিনিস দায়ী হতে পারে। কণ্ঠ বেশ পরিচিত, ঠিক মনে আসছে না। লিমন কিছু বলার আগে চুপ করে কণ্ঠ শুনতে চেষ্টা করছে। অদৃশ্য থেকে আবারও বলছে, কিছু বলছো না যে? বলো তো, কারণ কি? চেয়ারম্যান সাহেব? হো, বাহ, চোখ বন্ধ তবু তো বেশ চিনে গেছো আমাকে। বুদ্ধি আছে, সুপার। তাহলে কি আপনি সেই অদৃশ্য বস? রাজনীতি করতে গিয়ে অনেক কিছু শিখতে হয় লিমন। তোমার বাবাকে অনেক অনুরোধ করেছি পুতুলের জন্য, কিন্তু সে শোনেনি। আচ্ছা বাদ দাও, এবার বলো সেই পুতুল কোথায়? না হলে তোমার বাবার মতো তুমিও মেরে ফেলবেন, তাহলে পুতুল পাবেন না। তোমার বাবা মার মৃত্যুর পরে কিন্তু পুতুলের সন্ধান ঠিকই বের হয়ে গেছে। তুমি বললে ওটা ঠিক বের হবে। এমনিতে তোমার কাছে ধরা পড়ে গেছি, তাই তোমার এই জীবনে কোনোদিন তুমি আর বাইরের জগৎ দেখতে পাবে না। পুতুলের সন্তান আমি দিব, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। আমি জানি আমাকে আপনি খুন করবেন, কারণ এত কিছুর পরে যে আমাকে বাঁচিয়ে রেখে কোনো রিস্ক নেবেন না, সেটা আমি ভালো করে জানি। বেশ ভালো, বলো তোমার কথা। আমার বাবা মা খুন করছে কে কে? নিজাম বলেছিল আরও 3-4 জন ছিল, তবে তোমার চাচাতো ভাই মনিরুল ছিল। মনির ভাই? হ্যাঁ নিজাম, ওরা গেলে তো তোমার বাবা দরজা খুলবে না, তাই মনিরুলের সাহায্য নিতে হয়েছিল। মনিরুল তোমার বাবাকে ডেকে ঘরের মধ্যে প্রবেশ করার
পথ সুগম করছিল। তাছাড়া মনির ভাইকে খুন করালেন কেন? সাক্ষীদের বাঁচিয়ে রাখতে নেই, তাহলে পরবর্তী সময় নিজের বিপদ নিজেই হয়ে যাবে। তবে তোমার বন্ধু তহিদকে এত সহজে রাজি করাতে পারবো সেটা ধারণা ছিল। তহিদ, তোমাদের বাড়িতে যেদিন রাতে তহিদ নিজে আগুন লাগিয়েছিল, কথা ছিল তোমাকে সেখানে পুড়িয়ে ফেলো, কিন্তু তোমার আরেক বন্ধু আগে জাগ্রত হয়ে গেছিল, তাই তহিদ নিজেই চিৎকার করেছিল। তারপর মনিরুলের বাড়িতে তোমাকে অজ্ঞান করে মনিরুলকে খুন করে আমার লোক, আর দোষ হয়ে যায় তোমার। তোমার সবার কবরের কাছে সরি আব্বাজান চিরকুট লিখে দিলাম। লিমন নিশ্চুপ। এবার বলো পুতুল কোথায়? তহিদ বেইমানি করেছে আমার সঙ্গে, কিন্তু সে তো আপনার কথা মতো চলছিল। 5 লাখ টাকার লোভ দিয়েছিলাম, আর তহিদ নিজে ভয় পেয়ে সাজু সাহেবকে দেখে, কিন্তু এই পরিকল্পনার মধ্যে সাজু সাহেব কিছুই করতে পারেনি। হা হা। সাজু ভাই খুব অসুস্থ, না হলে এতদিন সব কিছু বের করতে পারতেন। গতকাল রাতে তার কাছ থেকে পুতুল আনতে গিয়ে বুঝতে পেরেছি। কথা বেশি হচ্ছে, বলো পুতুল কোথায়? শেষ প্রশ্ন নিজামকে সরালেন কেন? তুমি গতকাল রাতে আমাকে খুন করার জন্য কেন গিয়েছিলে? নিজামুদ্দিন বলেছিল তাই। তাহলে এবার ভাবো, আমার লোক হয়ে নিজাম আমাকে খুন করার জন্য তোমাকে পাঠিয়েছে। তার পরিকল্পনা ছিল তোমাকে দিয়ে আমাকে হত্যা করতে যাবে, তারপর সে পুতুলটা ভোগ করবে। কিন্তু আমার সঙ্গে চালাকি। আপনি গতকাল রাতে সাজু ভাইয়ের জন্য বেঁচে গেছেন, তাহলে ঠিক এখন লাশ হয়ে মরার খাটে থাকতেন। সামনে এমপি নির্বাচন করার ইচ্ছে, তাই প্রচুর টাকা দরকার। এই সন্ত্রাসী রূপের জন্য আমার মাসে মাসে অনেক খরচ। পুতুলটা বিক্রি করে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাব। সে পথে কারো বাধা মানব না। সকালবেলা দারোগা যখন কল দিয়ে বলল যে তুমি নাকি পুতুল নিয়ে সাজুর কাছ থেকে, তখন তো আমার আনন্দের সীমা নেই। ভুল পথে চললেও কোনোদিন গন্তব্যে পৌঁছানো যায় না চেয়ারম্যান সাহেব। সঠিক পথে কষ্ট হলেও চলা উচিত, কারণ সেখানে সফলতা আছে। কিন্তু ভুল পথে যতটা সামনে যাবেন ততটাই কিন্তু ভুলের গভীরে তলিয়ে যাবেন। জ্ঞান হজম করার কোনো সময় নেই। তাড়াতাড়ি পুতুলের ঠিকানা। সম্পূর্ণ কথা শেষ হবে রুমের মধ্যে হুটহাট করে কয়েকটা গুলির শব্দ হলো। রুমের মধ্যে হঠাৎ করে হট্টগোল হতে লাগলো। লিমন হাত পা বাঁধা, কিছুই বুঝতে পারল না। রুমের মধ্যে যারা ছিল তাদের গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু মরল কে? বেশিক্ষণ ভাবতে হলো না তার। ততক্ষণে নাসরিন তার চোখের সামনে কাপড় খুলে দিল। তারপর এক এক করে হাতের পায়ের বাঁধন খুলে বলল, তাড়াতাড়ি পালাতে হবে, নাহলে কিন্তু আবার কেউ আসতে পারে। রুমের মধ্যে একটা লাশ পড়ে চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে লিমন খানিকটা ভাবনায় হারিয়ে গেল। নাসরিনের দিকে কৃতজ্ঞতা স্বীকার করে বলল, বাবা মার মৃত্যুর জন্য দায়ী সবাই শেষ। মাঝখানে খুনির খবরটা জানাই। আমার বোনের মেয়ে বাবু হয়েছে, বাচ্চা একটু অসুস্থ, তাই সবাই দোয়া করবেন। বাগড়াহাটের বাস স্ট্যান্ডে বাসের মধ্যে পাশাপাশি বসে আছে নাসরিন আর লিমন। লিমন একটু মুখে মাস্ক আর নাসরিন বোরকা পরিহিত। দুজনকে একসঙ্গে খুলনা দিতে প্রচুর পিপাসা অনুভূতি হচ্ছে লিমনের। নাসরিন তার ব্যাগ থেকে বোতলের পানি বের করে এগিয়ে দিয়ে বলল, বাসায় ফ্রিজে লেবুর শরবত বানানো ছিল, তাই নিয়ে আসলাম সঙ্গে করে, খাবার খেয়ে নিও। খুব পিপাসা লাগছে, তাহলে খাও। বাস চলছে, পাশাপাশি বসে নাসরিন আর লিমন। বাসের ধাক্কায় কিংবা গতকাল রাতে ভালো ঘুম না হওয়ার জন্য চোখ বন্ধ হয়েছে। নাসরিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল লিমন। শরীর বেশ দুর্বল মনে হচ্ছে। হঠাৎ করে ঘুমের মধ্যে সে শুনছে তার কানের কাছে নাসরিন ফিসফিস করে বলছে, এটা তোমার জীবনের শেষ ঘুম। তুমি তোমার বাবা মার কাছে চলে যাচ্ছ। এতদিন পর আমি আমার পরিকল্পনায় সফল হলাম, কিন্তু আফসোস হচ্ছে, কারণ নিজামকে ওরা মেরে ফেলছে। লিমন তখন চিৎকার করে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু পাচ্ছে না। বাসভর্তি মানুষ নিয়ে এগিয়ে যাচ্ছে বাসটা। চারিদিকে কত মানুষ বসে কিংবা দাঁড়িয়ে, কিন্তু লিমন তাদের সাহায্য নিতে পারছে না। তার মানে নাসরিন নিজেও পুতুল আত্মসাৎ করতে চেয়েছিল। নিজামুদ্দিন আর সে একসঙ্গে আলাদা পরিকল্পনা করছে। লিমন চোখ মেলে তাকালে সে শুয়ে আছে হাসপাতালের বিছানায়। তার সামনে বসে আছে সাজু ভাই। একজন পুলিশও দাঁড়িয়ে আছে সাজু ভাইয়ের সঙ্গে। সাজু ভাই বললেন, কী খবর লিমন? জি ভাই, আপনি এখানে? তুমি একে হাত পা বেঁধে রেখে এসেছো বলে তো আমি পিছিয়ে যেতে পারি না, তাই না? কিন্তু আমি কিভাবে পৌঁছলাম? হ্যাঁ, নাসরিন মেয়েটা এখন পুলিশের কাছে বন্দি। তোমাকে গ্রেপ্তার করা হবে জানি। তুমি কি নাসরিনের চালাকি বুঝতে পারো নাই? কীরকম? ঝড়ে আম পড়ে, আর সেই আম বাইরের কেউ কুড়াতে আসলে যেমন হয় সেরকম। মানে, তুমি যে পুতুল আমার কাছ থেকে এনেছিলে সেই পুতুল নকল। আসল পুতুল এখনও আমার কাছে। আমি ওই নকল পুতুলের জন্য লোকেশন ট্র্যাকিং করে ছোট্ট মেশিন সেট করে দিয়েছিলাম, যদিও সেটা আমার ঘরে বসে তৈরি করা সেই ডিজিটাল হাতঘড়ির মাধ্যমে। তারপর থেকে অপেক্ষা করছিলাম ওটা কোথায় থাকে সেটা জানার জন্য। কিন্তু তুমি তো চালাকি করে বাস স্ট্যান্ডের অদূরে ডাস্টবিনের পাশে লুকিয়ে রেখে গেলে। হ্যাঁ সাজু ভাই, আমার ইচ্ছে ছিল ওদের হত্যা করে পালিয়ে চলে যাব, তাই এখানে রেখে গেছিলাম। তারপর নাসরিনের সঙ্গে সে পুতুল বের করে দুজনে বাসে উঠলাম, কিন্তু নাসরিন নিজেও পুতুলের লোভে ছিল। তার কাছে প্রাথমিক জিজ্ঞাসা করে জানলাম, সে আর নিজামউদ্দিন পরিকল্পনা করেছিল পুতুল নিজেরা দখল করবে, তারপর সেই পুতুল নিয়ে তারা পালিয়ে যাবে। মূলত তোমাকে
চেয়ারম্যান সাহেব ও আইনের চোখে অপরাধী করে তারা নীরবে পালাতে চাইছে। কিন্তু সব কিছু আপনার জন্য ভেঙে গেল, কারণ সেদিন আপনি চেয়ারম্যান সাহেবের বাড়িতে পুলিশ নিয়ে গেলেন। আর আমি তাকে খুন করতে পারিনি। চেয়ারম্যান জেনে গেছে যে তাকে নিজামুদ্দিন আমাকে দিয়ে হত্যা করতে চায়, আর হ্যাঁ, সেজন্য তার হুকুমে নিজামুদ্দিন খুন হয়ে গেল। এদিকে নাসরিন কিছু করতে পারছিল না, তাহলে তাকে মরতে হবে। সেজন্য নাসরিন সুযোগ করে আর তোমার সঙ্গে তারা কথা বলার সময় পিছনে ঢুকে মুহূর্তের মধ্যে সবাইকে শুটিয়ে দেয়। আমি নিজের মধ্যে ভাবছি না সাজু ভাই, কিন্তু তহিদের জন্য খুব খারাপ লাগছে। শত্রুদের সঙ্গে মিলে বেইমানি করেছে ঠিকই, কিন্তু তবুও কেন যেন খারাপ লাগছে। তহিদ আমাকে অনেক কিছু বলে গেছে। সেদিন বিকালে আমার মোবাইলে পুকুর পাড়ে না পড়ে গেলে হয়তো তাকে বাঁচাতে পারতাম। মনিরুল্লাহ তোমার বাড়িতে আগুন লাগানোর কথা সে নিজে আমাকে লিখে জানিয়ে গেছে, আর সেই কারণে সেদিন রাতে চেয়ারম্যান সাহেব বাড়িতে গেছিলো। বুঝতে পারছি, তুমি বিশ্রাম করো, যা হবার হবে। আপাতত সুস্থ হয়ে ওঠো। সুস্থ হয়ে লাভ কি? দুদিন পর তো ফাঁসি হয়ে যাবে, কারণ আমি খুনি। সেটা নয়, আইন ঠিক করবে। সাজু ভাই বেরিয়ে গেল। লিমন আবার চোখ বন্ধ করে বসে রাখলো। চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বাবা, কল্পনার মধ্যে নিজের বাবার সঙ্গে কথা বলছে। বাবা তাকে বকাবকি করছে, হঠাৎ করে কান্না করছে। কেন যে নিজের হাতে খুন করতে গেল। হঠাৎ করে বাবার পাশে অদৃশ্য হয়ে কিছু দেখা যাচ্ছে। এটা হলো তার মাও। শোয়া থেকে উঠে বসলো লিমন। চারিদিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বাবার মুখটা স্মরণ করে বিড়বিড় করলো, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দিও। সরি আব্বাজান। সরি আব্বাজান দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।